লাদাখের সকাল মানেই এক নতুন অনুভূতি। ঠান্ডা হাওয়ায় চারিদিকের নিস্তব্ধতা, আর সামনেই অপার নীল বিস্তৃত প্যাংগং লেক। আজকের দিনটা শুরু হচ্ছে প্যাংগং লেকের ধারে মিরাক ভিলেজের সেই শান্ত সকালে, যেখানে কোনো রকম শহুরে শব্দ নেই, শুধু পাহাড় ছাড়া আছে জলের মৃদু ঢেউ। প্যাংগং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুটে অবস্থিত। 134 কিলোমিটার লম্বা এই লেকের রং দিনের আলোয় বারবার বদলে যায়। সকালবেলায় ফিরোজা, দুপুরে গভীর নীল, আর বিকালে যেন সোনালি ছোঁয়া। আমরা আজ কিছু সময় কাটাবো এখানে, হাঁটবো জলের ধারে, আর ছুঁয়ে দেখব সেই বরফ শীতল জল, আর উপভোগ করব প্রকৃতির এই অপার্থিব নীলকে। কারণ কিছু জায়গা শুধু দেখা না, অনুভব করতে হয়। কিন্তু লাদাখে থেমে থাকা যায় না। আজকের গন্তব্য হানলে। এই পথ সহজ নয়। এখানে নেই মসৃণ হাইওয়ে, আছে ধুলো, পাথর, নদী পার হবার অফ রোড অ্যাডভেঞ্চার ট্র্যাক। এই রাস্তাতেই আমরা থামব এক বিশেষ জায়গায়, রেজাংলা ওয়ার মেমোরিয়াল। 1962 সালের ইন্দো চায়না যুদ্ধে এখানে 113 হুমায়ুন রেজিমেন্টের 114 জন ভারতীয় সেনা শেষ পর্যন্ত লড়েছিলেন। তাদের সামনে ছিল বহুগুণ বড় চাইনিজ বাহিনী, আর তাদের অস্ত্রশস্ত্র ছিল সীমিত, কিন্তু তাদের ছিল অদম্য সাহস, তাই তারা পিছু হাঁটেনি। ওয়ার মেমোরিয়ালের সামনে দাঁড়ালে শব্দ যেন হারিয়ে যায়, আর ঠান্ডা বাতাসেও যেন ইতিহাসের উষ্ণতা টের পাওয়া যায়। আজ আমরা যেই রাস্তায় নিশ্চিন্তে ড্রাইভ করছি, তাদের পেছনে ছিল তাদের আত্মত্যাগ। রেজাংলা ওয়ার মেমোরিয়াল দেখে আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। এবারের ডেস্টিনেশন হানলে, যাকে গেটওয়ে অফ উমলিংলাও বলে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে আমরা ধরলাম হানলের দিকের রাস্তা। কিছুটা পথ মসৃণ, চারিদিকে এখনো সেই রুক্ষ নির্জন লাদাখ। হঠাৎ দূরে চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য, বালুকাময় সমতলের ওপর কয়েকটা ওয়াইল্ড অ্যাসের, যাদের স্থানীয় ভাষায় কিয়াং বলা হয়। ওয়াইল্ড অ্যাস দেখে আমরা টারম্যাক ধরে কিছুটা এগাতেই তারপরেই আবার অফ রোড শুরু হলো। পাথরের রাস্তা, ধুলো আর ছোট ছোট জলাধার পার হওয়া, গাড়ির প্রত্যেকটা চাকা যেন নিজের সীমা পরীক্ষা করছে। অফরোডের সেকশনগুলো কখনো ছিল সরু, কখনো গর্তে ভরা, চারিদিকে শুধু পাহাড় আর নীরবতা। সিন্ধু নদীর কিনারা বরাবর সেই অফরোড রাস্তা অবশেষে শেষ হলো লোমা ব্রিজের কাছে, আর লোমা ব্রিজ দিয়ে সিন্ধু নদীকে পার হয়ে আমরা আবার টারম্যাক রাস্তায় পড়লাম। তখন বিকালের আলো নরম হতে শুরু করেছে, আর দূরে দেখা যাচ্ছে ছোট্ট গ্রাম হানলে। 14,700 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রাম শুধু সুন্দর নয়, আর এখানেই আছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। কারণ এখানের আকাশ পৃথিবীর অন্যতম পরিষ্কার আকাশ, আর রাত নামলেই আকাশের বুকে জেগে ওঠে লক্ষাধিক তারা। আর এখানেই আমরা দেখেছিলাম জীবনের প্রথমবার মিল্কি ওয়ে। এই নীরবতার মাঝে দাঁড়িয়ে মনে হয় আজকে পুরো যাত্রা প্যাংগংয়ের নীল আর রেজাংলার লাল ইতিহাস সব কিছু মিলে আমাদের এখানে নিয়ে এসছে। তোমরা তো জানো আমরা একটু ডিটেলসে ভিডিও বানাই, কারো ভিডিওটা একটু বড় মনে হলে স্কিপ করতে পারো, আর যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। গুড মর্নিং ফ্রম প্যাংগং। আর আমরা কালকে এখানে চেকিং করেছিলাম পিসফুল হোমস্টেটার খাবার দাবার অসাধারণ, এবং এখানে থাকার জায়গাটা খুব সুন্দর। তো এখানে আমরা সব রকমই ফেসিলিটি পেয়েছি, আর কিন্তু এখানে রুমে গিজার নেই, কিন্তু এটা বললে জল গরম করে দিচ্ছে বালতি করে। তো আমরা এবার এখান থেকে চলে যাব হানলে। তো এখান থেকে এখন যাব রেজাংলা ওয়ার মেমোরিয়াল, ওইটা দেখে তারপর হানলের দিকে মুভ করব। তো তোমাদের ভিউটা দেখিয়ে দিই এখানকার হোমস্টের। এই যে আমাদের গাড়ি, আমাদের রুমের ঠিক সামনে থেকেই দেখা যাচ্ছে প্যাংগং লেক, ব্লু প্যাংগং লেক। এই দেখো, এই যে আমাদের গাড়ি, আর এই যে প্যাংগং লেক। অক্সিজেনের পরিমাণ কম আছে, তো একটু হাঁটাচলা করলে হাত ধরছে, কিন্তু রুমের ভেতর গেলে বা গাড়ির মতো ঢুকলে আর অসুবিধা হচ্ছে না। তো
তো বাইরে এখানে আমরা কালকে ছিলাম এসে, তো এখানে রুম এসেই বুক করেছি, আমরা জানা ছিল না। তো খুব ভালো হোমস্টেটা এবং নামটাও খুব সুন্দর, পিসফুল হোমস্টে। পছন্দ হয়েছে, খাবার দাবার তো অসাধারণ। ভাই একটা স্যুপ বানিয়েছিল কাল রাতেবেলা, যেটা অসাধারণ লেগেছে। তো এই ভাই বলবে তোমাদের কিভাবে তুমি এই হোমস্টেটা বুক করবে। বলে দাও নাম্বারটা। नंबर 9469280274 पे आप फ़ोन कर सकते हैं, व्हाट्सअप कर सकते हैं, व्हाट्सअप कर सकते हैं, फोन कर सकते हैं, उससे बुक कर बुक देंगे। कर लीजिए। आप ठीक है। मैसेज करेंगे तो हम कर देंगे। और क्या क्या फैसिलिटी मिलता है सभी बता दीजिए थोड़ा। खाना मिल जाएगा यहाँ पे, ब्रेकफास्ट डिनर मिलेगा, चाय मिल जाएगी। এখানে কিন্তু পার হেড হিসাবে হয়, মানে পার হেড চার্জ করে, তার মধ্যে ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড থাকে। এই হচ্ছে ব্যাপার। রক্তিম দা, গুড মর্নিং। তারপর এক্সপিরিয়েন্স কেমন হলো একটু বলো। এখন একটু বেশি কাজ করলে অ্যাকচুয়ালি এখানে বেশি কথা বলতে পারছি না, তবে কালকে যা রোলার কোস্টার রাইড ছিল সেটা মানে সারা জীবন মনে থাকবে। মানে আমাদের যে দুটো গাড়ি আর কি, যে দুটো গাড়ি নিয়ে এসছি, সেই দুটো বেশ ভালোই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, কিন্তু কোথাও কোথাও জায়গায় আর কি চেসিস থেকে যাচ্ছিল। এক একটা জায়গায় তো মানে কি বলবো, রাস্তা মনে হচ্ছে যেন আমাদেরকে নিজেই বানিয়ে নিয়ে যেতে হবে এরকম। দুটো রুট ছিল, একটা রুট ছিল হচ্ছে শর্ট রুট, যেটা আর কি সেবক হয়ে যাওয়ার, আর একটা হচ্ছে লম্বা রুট ছিল, যেটা দুটো পাস আই হোপ কি মানে এটা ক্রস করা ছিল। ছাংলা তো পাস। আমরা আর কি ওই বাইপাস করতে গিয়ে ওই দুটো পাসকে তাতেই আর কি ফেঁসে গেছি। তাতে আমার গাড়িতে একটা বিরাট প্রবলেম হয়েছিল, প্রবলেম কিছুই নয়, বড় মানে আটকে গেছিল। একটা বেশ বড় প্রবলেম থেকে আটকে গেছি, মানে রেহাই পেয়েছি আর কি। একটা জায়গায় আর কি Water crossing। জেসিবিরা আর কি পাথর কাটিং করছিল, সৌম্যর গাড়িটা আগে ছিল, আমি তার গাড়িটাকে আমি একটু বরাবরই সবসময় যাতে করে সবাইকে পাস দিই বলে আমি একটু লেফট সাইডে আর কি পার্কিং করি। সামনে একটা বিরাট বড় পাথর ছিল, সেটা আমি জানতাম না। যখন জেসিবি ক্লিয়ার করে দিল, সৌম্যর গাড়ি বেরিয়ে গেল, তখন কি হলো, আমি যখন গাড়িতে বসে এবার আমি গাড়িটা স্টার্ট দিয়ে গাড়ি অন করে গাড়ি যখন ফার্স্ট গিয়ারে গেছি, আমার যেহেতু টার্বো ইঞ্জিন, গাড়ি তো ছোটার আনার চেষ্টা করছে, প্রচন্ড প্রেসার দিচ্ছে, কিন্তু গাড়ি এগোচ্ছে না, আর চাকা স্কিড করছে, আর চাকা অত ঠান্ডায় চাকা থেকে গরম ধোঁয়া বেরোতে শুরু করেছে। সামনে দুজন লেডিস ছিল, মানে নর্মালি তারা আর কি ওই বর্ডার রোড অর্গানাইজেশনেরই আর কি তারা কর্মী, তারাই আর কি মানে হঠাৎ আমাকে দাঁড় করিয়ে ওয়েট ছুটে এলেন আমার কাছে। এসে তারা বললেন যে একদম না, এরকম করবেন না, আপনার সামনে বড় পাথর আছে। তো আমি সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে দেখি যে আমার নিচের যে বাম্পারটা একটু স্লাইড একটু ছুলে গেছে, আর ওই চাকাটা আর কি ওই উপরই। ওরা কিন্তু হেল্প করলো তোমাকে। তারপরে কিছু তা নয়, আমাকে বললো ব্যাক করতে। ব্যাক করার পর আমি যখন ব্যাক করছি, গাড়ি ব্যাক নিচ্ছে না। আমি সবাইকে আর কি, আমার ফ্যামিলিকে সবাইকে নামিয়ে দিলাম। ওই দুজন কর্মী, যাই লেডিসরা, তারা পুরো ধাক্কা দিতে শুরু করলো আমার গাড়িটার সামনে থেকে, দিয়ে তবে আর কি আমার গাড়ি পেছন হলো, দিয়ে আমি ডান দিক দিয়ে আমি নিলাম। ওই এক্সপিরিয়েন্স আমি সারা জীবন ভুলবো না, মানে ওনাদের কৃতজ্ঞতা। তারপরে আর এক জায়গাও আটকে ছিল, সেটা আমি বার করে নিয়েছিলাম, মানে আমার দাড়ি যখনই চাকা ঘুরছিল তখনই আমি দাঁড় করে দিলাম, দাঁড় করে মানে পাথরগুলো সরিয়ে রাস্তা ক্রিয়েট করে তারপরে আবার এগোলাম। তো ওইখানটা অত অসুবিধা হয়, ওইখানটা অত অসুবিধা হয়, ওখানেও বড় বড় পাথর, বড় পাথর ছিল আর কি। তো আর তারপরে যে পাঁচটা যেটাতেই আমরা উপরে একদম স্ট্রেট হাতে হল্টিটিউডে তুলে দিল, সেটাও বলো। এটা আমি কোন জায়গাটা মনে পড়ছে না, বোঝা ওইটা দুর্বুক জাস্ট আসার আগে একদম নিচ থেকে আমাদেরকে একদম উপরে তুলছিল, সেটাও একটা দারুণ থ্রিলিং ছিল আর কি। তো এই থ্রিলিং করে তারপরে যখন আমরা প্যাংগং ঢুকছি, তো প্যাংগং এ জাস্ট ঢুকে আমার তো বেশ আনন্দ, মানে একটা ক্লাইম্যাক্স পয়েন্টে পৌঁছে গেছি। আমি তো টুপি না পরেই সামনে বেরিয়ে গেছি। আমাকে সৌম্য বারণ করলো যে একদম নয়, না হলে একদম এএমএস ধরে যাবে, অ্যাকিউট মাউন্টেন সিনড্রোম। অক্সিজেনের লেভেলটা কম, আর অক্সিজেন লেভেলটা কম, এখনই হাত আর কি ঝিনঝিন করছে। এই কথা বলছি আপনাদের সাথে, হাত ঝিনঝিন করছে, আর মানে দীর্ঘ নিঃশ্বাস নিতে হচ্ছে, মানে লং ব্রিদিং করলে তবে কি। তো এখানে বেশিক্ষণ বাইরে না থাকলে অসুবিধা হবে না। চেষ্টা করবেন আপনারা যে রুমের ভেতর থাকতে, গাড়ির ভেতর থাকতে, তাতে কোনো অসুবিধা হবে না। আর বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করার, আর লাগেজ একদম কম ক্যারি করবেন, যাতে যেইটুকু দরকার সেইটুকু আনলোড করবেন আর ওইটুকু আপলোড করবেন।
তো এইটা করতে হবে এখানে। আর অক্সিজেন সিলিন্ডার আর ডায়ামক্স অবশ্যই ক্যারি করবেন, তাই তো? একদম একদম। ডায়ামক্সটা এখানে লাগবে। আমরা কোকা, ডায়ামক্স আর অক্সিজেন সিলিন্ডার সব কিছুই ক্যারি করছি হ্যাঁ, মোটামুটি। কোকা রোজই খাচ্ছি, কোকা প্রায় শেষের দিকে। আর আর ওই আগে গিয়ে চিসুলে পেয়ে যাবো আমরা। আচ্ছা, কোকা পেয়ে যাবো? না, কোকা না পেলে ডায়ামক্সটা পেয়ে যাবো, ওখানে দোকান আছে। আর এখানে ডায়ামক্স সবাই চলে বলে সবাই রাখে। কেমন লাগলো? আর এখানে কি কি কেমন ফিল করলে? শ্বাসকষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট ঠিক যে কন্টিনিউয়াস শ্বাসকষ্ট হচ্ছে তা নয়। আমরা 4টে জিনিস ক্যারি করছি। নাম্বার 1 হচ্ছে ডায়ামক্স ওষুধ, যেটা আমরা পার ডে একটা করে তো খাচ্ছি অন্তত হ্যাঁ, অ্যাক্লিমাটাইজেশনের জন্য। নাম্বার 2 হচ্ছে অক্সিজেনের এই যে অক্সি 99 ক্যানগুলো। আর একটা হচ্ছে কর্পূর। নাম্বার এমনি 3 হচ্ছে কর্পূর। কর্পূরটা হাতের কর্পূরটা কাছেই শুকতে রাখছি, হবে। কন্টিনিউয়াস রাস্তায় আস্তে আস্তে আর শুকছি। গাড়ির মধ্যেও কয়েকটা খোলা অবস্থা রেখে হ্যাঁ, দিয়েছি যাতে গাড়ির মধ্যেও খোলা অবস্থায় রেখে দিয়েছি। আর হচ্ছে আমার জন্য স্পেশালি একটা আপনার ইনহেলার। তবে ইনহেলার যদিও বা ক্যারি না করো, কর্পূর, অক্সি 99 আর ডায়ামক্স এই 3টে কিন্তু আনবেই এবং লাগবেই। যেহেতু এটা এই মেরাকের হাইট হচ্ছে 13,947 ফুট, ওই 14,000 14,000, সেটা তো খুব একটা কম না। তাই শরীর খারাপ হওয়াটাই বাঞ্ছনীয়, সেই জন্য জিনিসপত্র আর সাথে এখানে রাখা এই প্যাংগং লেক দেখে যে উৎফুল্লের সঙ্গে ঘুরে বেড়াবে, কান ফান খুলে একদম লাফালাফি করবে, তাহলে কিন্তু তাহলেই কিন্তু তাদের কিন্তু সমস্যা। কেস খাবেই। তাহলে কিন্তু সমস্যা। তার কারণ আমরা রুম থেকে লাগেজ এনে গাড়িতে তুলছি, 1 মিনিট তাতেই কিন্তু আমাদের হাঁপ ধরে যাচ্ছে। শুধু আমার বলে না, সবাইকার। আর তোমরা চেষ্টা করবে রুমের ভেতর বা গাড়ির ভেতর থাকতে, খোলা আকাশের তলায় যত কম থাকবে যত তত ভালো। হাওয়াটা যাতে কানে না লাগে। হ্যাঁ, আর যখন বেরাবে তখন পাফার জ্যাকেট আর কানের অবশ্যই ডাকবে, কান আর নাক, তাহলে অসুবিধা হবে না। আমরা এবার স্টার্ট দিচ্ছি। এইটা একদম রাস্তার ধারেই, একদম জাস্ট এই যে রাস্তাটা, এই রাস্তাটাই কালকে এসেছিলাম। আর এখানে আমাদের কোনো রকম প্রি বুকিং ছিল না। হ্যাঁ, এখানে এসে প্রথম তোমরা কথা, বুক করতে পারবে। প্রচুর হোমস্টে আছে, প্রচুর দেখো হোমস্টেটা সামনে, দেখো হোমস্টে প্রচুর এরিয়া। হোমস্টে আছে। আমরা ঢুকলাম তখন 6:20-25 বাজে। প্রথম একটা হোমস্টেতে কথা বললাম, ওখানে 2টো রুম অ্যাভেলেবেল না, একটা অ্যাভেলেবেল। আর নেক্সট এটাই আমরা কথা এই যে বলেছিলাম, পিসফুল হোমস্টে, এখানে বোর্ডও এই দেওয়া যে আছে। বোর্ড দেওয়া আছে পিসফুল হোমস্টে। সেকেন্ড এইটাই আমরা কথা বললাম, রেট ফিক্সড হলো, আমরা ঢুকে গেলাম। কোনো আমরা কিন্তু খাবার দাবার খুবই খুব ভালো ছিল। ভালো হোমস্টে, খুব মানে একদম টেক কেয়ার করছে সমস্ত ব্যাপারে। গরম জল বললেও দিয়ে যাচ্ছে বালতি করে। চানের জন্য গরম জল, খাওয়ার জন্য গরম জল, এক্সট্রা কম্বল, যা চাইছি সব দিয়ে গেছে। লোক আসছে, ছেলে না মেয়ে? চিসুল। তো তাও একবার লোকালদের কাছ থেকে কনফার্ম হয়ে গেলাম, তার কারণ এখানে কোনো নেটওয়ার্ক নেই। নেটওয়ার্ক নেই। গুগল ম্যাপ তো হাত তুলে দিয়েছে। খালি আমরা আর একটা অফলাইন ম্যাপ, প্রিন্ট আউট ম্যাপ আছে, তো সেইটা নিয়েই আমরা এগাচ্ছি। দেখো কি সুন্দর অপূর্ব লাগছে প্যাংগং লেকের ভিউটা। আর এখানটা খানিকটা অফ রোড, তো সামনের ভিউটা কিন্তু অসাধারণ। প্যাংগং লেক কিন্তু আমাদের সামনে চলে আসলো। আর কয়েকদিন পরে এসব পুরো বরফে ঢেকে যাবে। হ্যাঁ, আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা, তারপরে এই সব বরফে থেকে ঢেকে যাবে। 15-20 দিন। হ্যাঁ, আজকেও আমাদের একটা পাস ক্রস করতে হবে, কত দিয়ে গো? তো চলো আমরা। আর এইখানে গেট হচ্ছে প্রত্যেকটা গ্রামের শুরু এবং শেষে এক একটা করে এন্ট্রি গেট হচ্ছে। কি সুন্দর লাগছে প্যাংগং লেকে আমরা ড্রাইভ করে পৌঁছে গেলাম। এ ভাবা যায়, আমি নিজেই বিশ্বাস করতে পারছি না যে আমরা নিজেদের গাড়ি নিয়ে সেই কলকাতা থেকে রওনা হয়ে আলটিমেটলি প্যাংগং লেকে পৌঁছে গেলাম। দারুণ ব্যাপার, অল ইজ ওয়েল। লাস্ট লেক ভিউ পয়েন্ট যাওয়া যায়। ও প্যাংগং কুকু মাথায় টুপি পরে। প্যাংগং লেকের নীল দেখো, প্রথমে হালকা নীল, তারপর ডিপ নীল, তারপর আরো ডিপ নীল। ও কত রকম কালার রে বাবা।
ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম প্যাংগং লেকের একদম সামনে। আর এখানে আমাদের গাড়ি পার্কিং হয়েছে, আর এই দেখো প্যাংগং লেকের ভিউ। আমি আছি একদম প্যাংগং লেকের সামনে, আর এই দেখো এখান থেকেই জলটা দেখা যাচ্ছে, খুব পরিষ্কার জলটা একদম। আর দেখো এখানটা একটু হালকা নীল, আর ওইদিকে একদম আরও হালকা নীল, আর তারপর একদম ডিপ নীল, মানে অনেকগুলো কালার নীলেরই। দারুণ লাগছে। কেমন লাগছে তোমাদের বন্ধুরা অবশ্যই বলো। আর এই দিক থেকে ভিউটা দেখো কি অসাধারণ। প্যাংগং লেকে ফাইনালি আমরা নিজেদের গাড়ি নিয়ে পৌঁছে গেলাম। আর আমাদের এই খুশির মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যায় না যে এত ভালো লাগছে যে নিজেদের গাড়ি নিয়ে নাইট ড্রাইভ করে এত কিছু করে বিভিন্ন পাস ক্রস করে আমরা ফাইনালি সেই প্যাংগং লেকে পৌঁছে গেছি। এই যে আমরা সবাই প্যাংগং লেকে, কেমন লাগছে সোলাঙ্কি? দারুণ দারুণ। লেকটা অসাধারণ, স্বচ্ছ লেক একদম, তাই না? একদম স্বচ্ছ লেক। আর আমরা প্যাংগং লেকের সামনে। আমরা তিনজন প্যাংগনের কাছে আছি, খুব ভালো লাগছে। এখানে অক্সিজেন লেভেল কম, তাই একটু কথা বলতে গেলে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ফিলিংসটা, যে খুব দারুণ দুর্দান্ত লাগছে। মানে এটা তোমাদের আমি বলতে পারবো না বা ভাষায় প্রকাশ করতে পারবো না। অসাধারণ একটা ভিউ তোমাদের আবার দেখাচ্ছি। দেখো এখানে স্নো ক্যাপ মাউন্টেনগুলো, আর এখানে সেই লেক। সবাই আমরা ফটোশ্যুট করলাম। এখানে বিভিন্ন ফটোশ্যুট করার জন্য জিনিসপত্র রাখা আছে, সবই 50 টাকা করে পার পারসন। স্কুটার আছে, বাইক আছে, মোটরসাইকেল আছে, আর ওই ড্রামগুলো আছে। তো বিভিন্ন জিনিসপত্র রাখা আছে এখানে। আর এখানে সবাই এসে ফটো শ্যুট করছে। আর এই প্যাংগং লেকের মানে ভিউটা তো অসাধারণ, আর লেকের জলটা তো একদম স্বচ্ছ জল। প্যাংগং লেকের দিকে তাকো। তো প্যাংগং লেক থেকে এবার আমরা যাচ্ছি চিসিলের দিকে। আর দারুণ লাগছে লেকের ভিউ, খুব অসাধারণ। এই প্যাংগং লেকের সামনে আমি আর ভেনু, দেখো কি অসাধারণ লাগছে দেখতে, দারুণ ভিউটা। আর আমার উল্টো দিকে স্নো ক্যাপ মাউন্টেন, আর এদিকে ভেনু আর আমি। দারুণ লাগছে, দারুণ। কি ভিউ, কি অসাধারণ ভিউ, দারুণ লাগছে এখান থেকে দেখতে। আর এই যে আমাদের গাড়ি, আর এই প্যাংগং লেক, দারুণ দারুণ। বন্ধুরা এখনো প্যাংগং লেকের পাশে দিয়েই যাচ্ছি আমরা। এ দেখো প্যাংগং লেককে এখনো দেখা যাচ্ছে, কি অসাধারণ লাগছে দেখতে। আর আমরা যাচ্ছি চিসুলের দিকে। তো এখানে রাস্তাটা খুব সরু,
দুটো গাড়ি ওই মোটামুটিভাবে পাস হয়ে যাবে, ছোট গাড়ি। বড় গাড়ি হলে অসুবিধা হবে। দেখো কি অসাধারণ ভিউ। এবার প্যাংগং লেককে টাটা বাই বাই বলে আমরা এগাতে থাকবো, কারণ এখান থেকে প্যাংগং লেক চায়নার দিকে ঢুকে গেল। আর আমরা চলে গেলাম ত্রিশূলের দিকে। প্যাংগং লেককে শেষমেশ বিদায় জানিয়ে এবার আমরা আগের দিকে যাচ্ছি। এখনো পর্যন্ত প্যাংগং লেকের ভিউটা পেলাম, এবার এদিক থেকে চায়নার দিকে ঢুকে গেল প্যাংগং লেক। আর আমরা প্যাংগং লেকের এই অপরূপ সৌন্দর্য দেখে মোহিত। আর আমরা এখন যাচ্ছি ত্রিশূলের দিকে। তো প্যাংগং থেকে ত্রিশূলের দূরত্ব হচ্ছে ওই 25 কিলোমিটার মতো, মানে মিরাট থেকে ত্রিশূলের দূরত্ব ওই 25 কিলোমিটার মতো। আমরা যাচ্ছি একটা ভ্যালির ওপর দিয়ে, আর রাস্তাটা পুরো ভ্যালির মাঝখান দিয়ে চলে গেছে। তবে রাস্তাটা খুব বাম্পি, কিন্তু রাস্তার কন্ডিশন ভালো। রাস্তাটা দেখো একদম দূর দূর অবধি দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। পাহাড় থেকে পুরো উপরের দিকে উঠে যাচ্ছে একদম রাস্তাটা, আচ্ছা দারুণ। এই জায়গাতেই তো সেই চায়নার দিকে চলে যাওয়ার একটা ব্যাপার আছে। হ্যাঁ, আরে বাবা, এখানে একটা টি পয়েন্ট পেলাম। তো চুশুলের দিকে যেতে গেলে আমাকে রাইটে নিতে হবে। এখানে লেখাও আছে ওয়ে টু হানলে। এই যে, তাও আমি একটা লোকাল লোককে জিজ্ঞেস করে নি, হ্যাঁ হ্যাঁ, হানলে হানলে। তো তাও লোকালকে জিজ্ঞেস করলাম। টি পয়েন্ট থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা লেফট একটা রাইট। আমাদের রাইটটা নিতে হলো। হ্যাঁ, সেটা বলে না না, একবার ওকে জিজ্ঞেস কর না। না রাস্তা আছে, দাঁড়া। খাবে না কিচ্ছু পাবো না। হানলে হানলে। তো আমরা লোকালদের কাছ থেকে জিজ্ঞেস করে নিলাম, কনফার্ম হয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি হানলের দিকে। এই সোজা রাস্তাটাই যাচ্ছে। তো আমরা চুশুল চলে এসেছি, আর এটা হচ্ছে চুশুল চেকপোস্ট। তো চুশুল চেকপোস্টে ডকুমেন্ট দেখি কী কী লাগে তো তোমাদের জানাচ্ছি। সোলাঙ্কি গেছে। চুল যেতে এখানে একটা পুলিশ পোস্ট পড়লো। তো এইখানে সব ডকুমেন্টস লাগছে। ডকুমেন্টসের মধ্যে অ্যাজ ইউজুয়াল যেরকম নাম, গাড়ির নাম, গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির ড্রাইভারের নাম, ড্রাইভারের ফোন নাম্বার, তারপরে হচ্ছে কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, গাড়ির মধ্যে মেল কজন ফিমেল কজন, আর পারমিটের রেজিস্ট্রেশনের নাম্বার। এই কটা ডকুমেন্ট লাগলো। ইন্টারনেটের ম্যাপের ভরসা না করাই ভালো। তোমরা যদি গুগল ম্যাপের ভরসাকে আসো লাদাখ, তাহলে তোমরা না হয় কোথাও হারিয়ে যাবে, আর না হয় তোমার গিয়ে দেখবে রাস্তা বন্ধ, রাস্তা ভাঙা বা ব্রিজ ভাঙা, এইসবই করবে। কেন আমাদেরও কালকে হয়েছিল, গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম আর গিয়ে দেখছি খালি রাস্তা বন্ধ করা। তো ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের পুরো এই সময় আর অনলাইন ম্যাপ এখানে কাজ করে না। মানে গুগল ম্যাপের ভরসা তোমরা করতেই পারবে না, কেন এখানে অর্ধেক জায়গায় ইন্টারনেট থাকে না। তো অনেকে বলে অফলাইন ম্যাপের কথা, তো আমরা অফলাইন ম্যাপও চলছে না। অফলাইন ম্যাপেও তোমাদের কোনো জায়গায় ডেস্টিনেশন সেট করতে পারবে না, এই হচ্ছে মুশকিল। সুতরাং তোমাদের যদি লাদাখ আসতে হয় আর সঠিকভাবে ঘুরতে হয়, তাহলে মেন ব্যাপার হচ্ছে তোমাদের প্রিন্টের ম্যাপটা ক্যারি করতে হবে। সেটা তোমরা ডাউনলোড করেও করতে পারো, অ্যামাজন থেকে কিনতেও পারো। যেরকম অ্যাটলাস ম্যাপ হয়, সেরকম লাদাখের আলাদা একটা পুরো লাদাখ সার্কিটের ম্যাপ তোমাদের ক্যারি করতে হবে প্রিন্টেড ফরম্যাটে।
ক্যারি করার পর জায়গার নামগুলোকে মুখস্থ করতে হবে, মনে করতে হবে, হ্যাঁ, মেমোরাইজ memorize করতে করতে হবে হবে। যে কোন জায়গাটার পর কোনটা আসে। হ্যান্ডলে যেতে গেলে ডাইরেক্ট বোর্ডে তোমরা হ্যান্ডলে পাবে না, তার আগে চুশুল আসবে, তার আগে লোমা আসবে, তার আগে নিয়মা আসবে, এর বিভিন্ন রকম নাম আছে। তো সুতরাং মানে ওর নামগুলো আশেপাশের নামগুলো হ্যাঁ, তোমাদের জেনে রাখতে হবে। চুশুল চেকপোস্টের পর থেকে রাস্তাটা সুন্দর টারম্যাক হয়ে গেল, আর পাশ দিয়ে দেখো দারুণ একটা সুন্দর গ্রাসল্যান্ড, দারুণ লাগছে। আর এখানে গ্রাসের কালারগুলো কিন্তু অন্য টাইপের, হলুদ। হলুদ। তার দূরে দূরে দেখো সাদা সাদা, ওইগুলো হচ্ছে নুন, সল্ট। বন্ধুরা, আমরা যাচ্ছি চিসুল থেকে হানলের দিকে। তো এখানে যে ল্যান্ডস্কেপটা কি অসাধারণ লাগছে, অন্য ধরনের ল্যান্ডস্কেপ। আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল। এইখানে দেখো কি ল্যান্ডস্কেপটা দারুণ, পুরো বিস্তর একদম প্রান্তর, আর যতদূর দেখা যাচ্ছে একদম গ্রাসল্যান্ড। কেমন লাগছে সোলাঙ্কি? দারুণ। এদিকের আবার ল্যান্ডস্কেপটা অন্য ধরনের না, পাহাড়গুলো অন্য ধরনের, অত উঁচু উঁচু না। এটা ভ্যালি বেশি। হ্যাঁ, ভ্যালির মধ্যে দিয়েই যাচ্ছি আমরা, অনেকটা ভ্যালি, বিশাল ভ্যালি। আর রাস্তা কিন্তু কন্ডিশন এখানে ভালো, তাই না? হ্যাঁ, মোটামুটি 60-এ চলছে গাড়ি। দূরে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ উড়ছে, দারুণ লাগছে। বাইকার গুলো ওখানে ঢুকছে। হ্যাঁ, তো ফাইনালি আমরা রেজাংলা ওয়ার মেমোরিয়ালে ঢুকছি। দেখো রেজাংলা ওয়ার মেমোরিয়াল, আর এখানে বিশাল বড় পার্কিং আছে, পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না। তো ফাইনালি আমরা এসেছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালের সামনে। তো আমরা এসেছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালে, আর পেছনে দেখো ইন্ডিয়ার পতাকাটা, দারুণ লাগছে, দারুণ লাগছে। আর লাস্টেরটা কি লাস্ট এখানে যারা শহীদ হয়েছিল ওদের সব নামগুলো দেওয়া আছে। তো এখানে যে আমাদের বীর জওয়ান 120 জন শহীদ হয়েছিল, তার সেখানে লাশ সংস্কার হয়েছিল। খুব ভারী, এটা খুব ভারী, এটা নিয়ে এমনি চললেই অসুবিধা হচ্ছে, দৌড়ালে এটা নিয়ে পাহাড়ে চললে। দেখ এগুলো হচ্ছে সেল, বোমের সেল, আর এই কৌটোগুলোর মধ্যে গুলি থাকে। এই দেখ, এগুলো মোটরের সেল। আছে গুলি, হ্যাঁ, বাহ, কেন গুলিগুলো কি হয়েছে? এমনি ডেমনস্ট্রেট করা আছে। ফেলা আছে। হ্যাঁ, আর ওগুলো বালির বস্তা, আর ওখানে পাথরের
পেছন থেকে গুলি করে। এই যে এখানে দেখ, এইভাবে এই যে I love রেজাংলা। তো আমাদের এখন রেজাংলা ওয়ার মেমোরিয়াল দেখা হয়ে গেল, আর এখানটা এসে দারুণ লাগলো। এত সুন্দরভাবে ইন্ডিয়ান আর্মি আমাদের ব্রিফিং করলো যে এই ওয়ারটা সম্বন্ধে আমরা এর আগে জানতামই না, যে ইন্ডিয়ান আর্মির সোলজাররা কতটা ব্রেভ হতে পারে আর কতটা ব্রেভারি নিয়ে এই জায়গাগুলো, যেই জায়গায় দাঁড়িয়ে আছি, ইন্ডিয়ান আর্মি সেই সময় যদি না থাকতো তাহলে হয়তো আমরা এই জায়গাটাও দাঁড়িয়ে থাকতে পারতাম না। তো একদম ঠিক। তোমার কেমন লাগলো? রেজাংলা ওয়ার মেমোরিয়াল মানে যেটা আর্মি, ইন্ডিয়ান আর্মি যেটা ব্রিফ করলো, সেখানে ইন্ডিয়ান আর্মির যে ব্রেভারি 1962-তে, এই যে যেখানে দেখছেন আপনার চুশুল পাহাড়, এই চুশুল পাহাড়ে, আর এইখানে হচ্ছে এই যে ব্ল্যাক টপটা, কালো রঙের চায়না, পাহাড়। হ্যাঁ এটা চায়নার বর্ডার বর্ডারে এরিয়া। তো তার পেছনে আছে আপনার ত্রিশুল পাহাড়। ত্রিশূল সেই পাহাড়। ত্রিশুল পাহাড়টা ওদের খুব অ্যাডভান্টেজ পজিশন। অনেক ওই উঁচুতে। অ্যাডভান্টেজ পজিশনটা এই জন্যই কেন কি এত হাইটে যে এরা পুরো আমাদেরকে নজর রাখতে পারে। হ্যাঁ। সেইটা থেকে ওরা এসেছিল ত্রিশুল পাহাড়, আর এই ব্ল্যাক মাউন্টেনে, ব্ল্যাক টপে এসে ওরা পুরো এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি যে চুশুলে, এইখানটায় আর কি এটাকে আমাদেরকে কবজা করার জন্য মেনলি এসেছিল 1962-তে। সেই সময় 13ই অক্টোবর 13 কুমায়ুন রেজিমেন্টকে দায়িত্ব দেওয়া হয় যে এদেরকে সাথে ট্যাকেল করার জন্য। আর মেজর শয়তান সিং ওনাদের নেতৃত্ব দিচ্ছে। সেখানে মেজর শয়তান সিং ছিলেন, ওনাদেরকে পুরো আর কি নেতৃত্ব করে ওনাদের 1300 জন আর্মিদেরকে পুরো পিছট মানে মেরে ফেলে, প্লাস বাদবাকি আর্মিদের পুরো তাদের হিম্মতকে পুরো একবার ডাউন করে দেয়। মানে এতটাই ওদের ডাউন করে দেয়, ওরা পিছু পা হতে পালাতে বাধ্য। তো এই ডিউরিং দ্যাট ক্ল্যাশ সেই সময় 113 জনের মতন ইন্ডিয়ান আর্মড ফোর্সেসের মারা যায়, আর শহীদ হন। আর তার মধ্যে 7 জনকে ওনারা ওয়ার প্রিজনার হিসেবে নিয়ে যান। তার মধ্যে একজন আর কি ওইখানে মারা যায়, আর 6 জনকে পরে যখন মিটিং হয়, মিটিংয়ে ফ্ল্যাগ মিটিং যেটাকে বলে, কিন্তু 6 জনকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এইখানে যে এনভায়রনমেন্টটা আর যে পরিবেশটাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আজকে মেনলি আমরা ইন্ডিয়ান আর্মড ফোর্সেসের জন্যে বা ইন্ডিয়ান আর্মির মধ্যে সবাই পড়ে, ইন্ডিয়ান নেভাল পড়ে, ইন্ডিয়ান এয়ারফোর্স পড়ে, ইন্ডিয়ান আর্মড ফোর্সেস পড়ে, তাদের জন্যই আজকে আমরা এত ফ্রিলি ঘুরতে পারছি। এখানে দেখুন জায়গাটা ব্ল্যাক টপ মাউন্টেন, যেটা চাইনিজ বর্ডার, আর ওখানে কিছু বাঙ্কার আছে, এখানে আমরা দেখাতে চাইছি না সেই জায়গাগুলো, যেহেতু এখানে আমরা মানে প্রোটেকশনের জন্যে, যে আমরা এতটা কাছে, ইন্ডিয়া এতটাই মানে আমাদের এতটা ডেমোক্রেসি যে আমরা এতটা কাছে যেতে পারি, কিন্তু চাইনিজ পিএলএ যেটাকে বলে, পিপলস লিবারেশন আর্মি, তাদেরকে কোনো পাবলিকদেরকে অ্যালাউ করে না এতটা কাছে নিয়ে এসে করা, মানে দেখানো। একদম 3000 সৈন্যকে মেরে ফেলেছিল। হ্যাঁ, যেটা আমাদের মানে ইন্ডিয়ান আর্মিতে যা ব্রেভারি, সেটা তো যখন মিশন শেষ হয়ে গেছিল তখন হাতে করে ওখানে একজন ছিলেন রেসলার ছিলেন, উনি 13 জনকে তার মানে চাইনিজের মুঠি ধরে পাথরে ঠুকে মাথা ঠুকে পুরো তাদেরকে 13 জনকে মেরেছে। তো এই রেজাংলা ওয়ার মেমোরিয়ালের মানে যতই মানে এক্সপ্লেন করি না কেন, ভাষায় পুরোটা বলা যাবে না। এখানে আপনারা আসুন, এসে দেখে যান। এখানে ইন্ডিয়ান আর্মিদের যে ব্রেভারি, সেইটা নিজের বাচ্চাদের বা যারা মানে সবাইকে আমি বলবো যে এটা আর কি মানে দেখার দরকার, তাতে আর কি সবাইকার দেশাত্মবোধটা যেন সবাইকার আসে। আর বিশেষ করে বাচ্চাদের অবশ্যই এই জায়গায়। আর আমরা কিভাবে ইন্ডিয়ান আর্মিকে বা যে কোনো আর্ম ফোর্সেসকে ফলো করে আমরা কিভাবে ডিসিপ্লিন হতে পারি, সেটাও একটা আমাদের একটা বিরাট লার্নিং পয়েন্ট। হ্যাঁ, তো চলুন আমরা এবার কোথায় যাবো? হানলের দিকে বেরিয়ে যাই। তো আমাদের রেজাংলা ওয়ার মেমোরিয়াল দেখা হয়ে গেল। সোলাঙ্কির কেমন লাগলো? খুব ভালো। যাচ্ছি হানলের দিকে, আর আমরা কিন্তু বর্ডার বরাবর যাচ্ছি। এই পাশের পাহাড়িগুলো হচ্ছে চাইনিজ পাহাড়ি। তো আমরা
সেটা দিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে। অসাধারণ লাগছে দেখতে। এমনিও যে ল্যান্ডস্কেপ হতে পারে, এই লাদাখ না আসলে আমরা বুঝতে পারতাম না, তাই না সোলাঙ্কি? সত্যি কথা। একদিকে বরফের পাহাড় দেখা যাচ্ছে সারি সারি দেওয়া, মাঝখান দিয়ে চলে যাচ্ছে কালো পিচের রাস্তা, আর দুপাশে হচ্ছে মানে হলুদ কালারের ঘাসের উদ্যান বা ভ্যালি। তো চলো আমরা এখন সোজা যাচ্ছি ওই পাহাড়গুলোর দিকে। একদম দূর দূর অবধি দেখতে পাচ্ছি, কি অসাধারণ না লাগছে এখানে। তো আমরা দূরে এই ওয়াইল্ড ড্যাশগুলো দেখতে পেলাম। দেখো ওখানে চড়ছে ওয়াইল্ড ড্যাশ, গাদা গাদা ওয়াইল্ড ড্যাশ এখানেই পাওয়া যায় খালি। আমরা এখন যাচ্ছি সাকালার দিকে। 15,760 ফিট অল্টিটিউডে আছে সাকালা পাস, আর আমাদের ওইটাই এখন ক্রস করতে হবে। তো আমরা সাকালার দিকে যাচ্ছি আর সাকালা থেকে পাসটা ক্রস করে আমাদের লোমার দিকে যেতে হবে। লোমা যাওয়ার পর আমাদের যেতে হবে হ্যানলে। তোরা এখানে রাস্তাটা খুব সুন্দর আর দারুণ। এই ল্যান্ডস্কেপটা একটা অন্য ধরনের ল্যান্ডস্কেপ, দারুণ লাগছে। দেখো সামনে স্নো পিক মাউন্টেন আর মাঝখান দিয়ে টারম্যাক রোড আর চারিদিকে গ্রাসল্যান্ড। দারুণ দারুণ একটা সুন্দর ল্যান্ডস্কেপ। তো এখন আমরা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি আর সুন্দর টারম্যাক পেয়েছি রেজাংলা ওয়ার মেমোরিয়ালের থেকে। সুন্দর টারম্যাক। আমি এখন ক্রুজ কন্ট্রোলে চালাচ্ছি, 69-এ ক্রুজ করছি। মাথা খারাপ করে দিচ্ছে, দারুণ ভিউ, দারুণ। ও রাস্তাটা যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর রাস্তাটা দেখা যাচ্ছে। ওই যে ওইখান অব্দি যাচ্ছে। তো এখানে একটা চেক পোস্ট করলো। রেজাংলা ওয়ার মেমোরিয়াল দেখার পর কিছুটা আসার পর একটা চেক পোস্ট পড়লো। চেক পোস্টটাতে ওই সেম ডকুমেন্ট আবার চেক হলো, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে গাড়ির সমস্ত নাম, ড্রাইভারের নাম্বার, ফোন নাম্বার, কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, কজন মেল কজন ফিমেল মেম্বার্স আছে, এই সমস্ত কিছু চেক হলো। আর তার সঙ্গে পারমিটটা লাগলো। পারমিটটা দেখছি। হ্যাঁ, এখনো পর্যন্ত দুটো জায়গাতে পারমিটটা দেখলো। একটা হচ্ছে চুশুলটাতে, একটা লেতে ঢোকার আগে, আর একটা হচ্ছে এই হ্যান্ডলে যাওয়ার পথে। তা ওই চেকপোস্টেই যিনি আর কি স্যার ছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হলো যে রাস্তা কেমন হ্যান্ডলে। তো উনি বললেন যে যেই রাস্তাটা দিয়ে আসছি তোমরা তো দেখছোই মোটামুটি ভালো, এইরকম ভালো রাস্তা প্রায় 12 কিলোমিটার অবধি আছে, তারপরে 10 কিলোমিটার অবধি খারাপ, তারপরে আবার থ্রু আউট হ্যান্ডলে অবধি ভালো রাস্তা। চুলের গাড়ার পাওয়া যাচ্ছিল সুন্দর, আমাকে ঢুকিয়ে আনি। এখানে কি আছে না, হ্যান্ডলে লেখা আছে নাকি? না, একটা দুটো রাস্তা আছে বলেছিল না, সোজা এদিকে না। তো হারলে যাওয়ার পথে এবার রাস্তাটা একটুখানি খারাপ হলো। এতক্ষণ খুব সুন্দর টারম্যাক রোড দিয়ে যাচ্ছিলাম, আর এখন রাস্তাটা খারাপ পাচ্ছি, খুব একটা জোরে চালানো যাচ্ছে না। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি হারলের দিকে, আর ওই টারম্যাকটা পড়ার পর একটা রাফ রোড শুরু হলো। এইগুলো হয়তো টারম্যাক হয়ে যাবে কিছুদিন বাদে, রাস্তাটা রাফ করা আছে। আর এবার আমরা পাহাড়ের দিকে উঠছি। চলো, প্রচুর বাইকার্সরা যাচ্ছে। রেজাংলা মেমোরিয়াল থেকে কিছুটা আসার পরে যে চেকপোস্টটা পড়লো, তার আর কিছুটা পরেই কিন্তু এই ব্যাড রোডটা শুরু হলো। ব্যাড মানে তারপরে একটা জায়গা পড়বে যেখান থেকে তোমাকে নিতে হবে ডান দিকে। ওখানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে।
একটা বাঁ দিকে একটা ডান দিকে, ডান দিকেরটা কিন্তু নিতে হবে। আর বাঁ দিকের রাস্তা কোনো সময় নেবে না, না তাহলে কিন্তু একদম চলে যাবে চীনের দিকে। তোমরা ভুল করে যখনই ভুল করবে ডান দিকে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু বাঁ দিকের রাস্তা কোনো সময় নেবে না। তার কারণ আমরা যে রাস্তাটা দিয়ে থ্রু আউট রেজাংলা থেকে হ্যান্ডলে অবধি যাব, সেই রাস্তাটার বাঁ দিকটা অলওয়েজ চীনের পাহাড়, আর ডান দিকটা পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান পাহাড়। বন্ধুরা দেখো জায়গাটা দেখো, অদ্ভুত। সুন্দর, অদ্ভুত এক সুন্দর জায়গা। চলো আমরা এগোতে থাকি। দেখো যে চাইনিজ ডান দিকটা দেখো। থেকে সবাই ডান দিকে যাচ্ছে। ও কি জোরে যায় না বাইকগুলো। খুব খারাপ অবস্থা বন্ধুরা, রাস্তা একদম খুব খারাপ। আর আমরা একটা পাহাড়ের চড়াই করছি এখন, জানি না কি হবে। চলো চলতে থাকি। দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে, আসছে আসছে। ও এইটা দিয়েই যেতে হবে। ওই পিচের রাস্তায় ওঠা যাচ্ছে না, খুব গাড়ি লাফাচ্ছে। এই পাশ দিয়ে মাটির রাস্তা যেটা, ওইটাই আমি নিচ্ছি। মাটির রাস্তা দিয়ে গেলে ভালো লাগছে, আর পাথরের রাস্তা দিয়ে গেলে খুব খুব গাড়ি জার করছে। ও তাই করতে বলবো। এখন পুরো মাটির ওপর দিয়ে যাচ্ছি, আর উপরে রাস্তার কাজ হচ্ছে, কিন্তু রাস্তাটা এতটাই উঁচু যে ওটা যাবে না এখান থেকে। তো আমরা রাস্তাটা কিভাবে উঠবো সেটা দেখছি। দিক দিয়ে না অনেকটা নিচু এটা। নিচে না, ওটা নেই। বাসটা কি করছে গো? বাসটা ওঠার চেষ্টা করছে নাকি? জানি না বাবা। পাশে কি লোক আছে? ওরে বাবা, এখানে যে গাড়টা আছে, দাঁড়াও দাঁড়াও, তোমার গাড়ি নেই। ওই সাইড দিয়ে তুলে ওদিকে চলে যাও। তো ফাইনালি আমরা টারম্যাক রোড পেলাম, আর জায়গাটা দেখো কি বিশাল সুন্দর। এই অবধি চলে আসছে দেখো। হ্যাঁ। হানলে হচ্ছে এখান থেকে লেফট সাইডে, আর নোমা হচ্ছে এখান থেকে রাইট সাইডে। এখানে জিজ্ঞেস করে নি। কোন দিকে যাবে? আমরা এখন লোমা ব্রিজ পার হচ্ছি, এখানে একটা ভেহিকলস অ্যাট এ টাইম। আর এই দেখো আমার ডান দিকে একটা ইয়ে ডুবে আছে, দেখো জেসিবি ডুবে আছে জলের মধ্যে, এই তো ডান দিকে। এবার দেখ ডুবে আছে। এখানে একটা হ্যাঁ, হ্যান্ডলে সোজা। এখানে একটা বোর্ড পড়লো হানলে সোজা, আর এখানে এটা নিয়মা। নিয়মা, এই স্টপেজটা নিয়মা, সোজা হ্যান্ডলে। হ্যাঁ এটা নিয়মা, আর সোজা হচ্ছে হানলে। কালকে থেকে মোটামুটি 300 কিলোমিটার চালানো হয়েছে উইদাউট ইন্টারনেট ম্যাপ, লোককে জিজ্ঞাসা করে। লোককে জিজ্ঞেস করেও করা যায়, আর সেইটা বরঞ্চ ভালো হয়, সঠিক হয়, স্লো হয়। কলকাতার রাস্তা ম্যাপ ফলো করতে যাচ্ছিলাম, দেখছি পুরো রাস্তা বন্ধ। তো আমরা এখন যাচ্ছি হানলের দিকে, আবার সুন্দর টারম্যাক রোড পেয়ে গেলাম আমরা। তো চলো চলতে থাকি এই রাস্তায়, দারুণ লাগছে।
খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টারম্যাক রোড। বাইরেটা প্রচন্ড ঠান্ডা আর গাড়ির ভিতরে প্রচন্ড গরম। হ্যাঁ, আসলে সূর্যের আলোর তেজ প্রচুর, আর বাইরে বেরোলে যখন হাওয়া দিচ্ছে তখন কিন্তু খুব ঠান্ডা লাগছে। বডি কেটে যাচ্ছে। হ্যাঁ, বডি কেঁপে যাচ্ছে। পুকু গেছিল, পুকুর বডি কেঁপে গেছিল, তাই না পুকু? এখানে কাঁটা তার দেওয়া। চলো এখানে থাকি। তো বন্ধুরা, আমরা এখন রঙ্গ ভিলেজটাকে জাস্ট ক্রস করলাম। ক্রস করে আমরা যাচ্ছি ওই চেকপোস্ট থেকে হানলে হচ্ছে 44 কিলোমিটার দূর। তো লাইন টার্ন বলছে এটা। দেখো কি সুন্দর নদীটা বয়ে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। চলো যেতে থাকি। আমরা হানলে আর পৌঁছেই যাব, মোটামুটি অনেকটাই চলে এসেছি। আর এখান থেকে রাস্তাটা খুবই ভালো, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো। ওই মাঝখানে 10 কিলোমিটার মতো একটু খারাপ রাফ রোড ছিল, তো আর কিছুদিনের মধ্যে হয়তো ওইগুলো ঠিক হয়ে যাবে, তাই না? হ্যাঁ, হানলে এখান থেকে মাত্র 34 কিলোমিটার রিমেনিং। আর এখানে ল্যান্ডস্কেপগুলো দেখে তো মাথা ফাতা খারাপ হয়ে যাচ্ছে, মানে এত সুন্দর ল্যান্ডস্কেপ, তার মধ্যে সুন্দর রাস্তা, দারুণ দারুণ, দারুণ লাগছে। এখানে ল্যান্ডস্কেপটা অন্য ধরনের, বালিটা বেশি, তাই পুরোটাই না? বালি। মানে টান দিচ্ছে। বালিটা খুব বেশি এখানে পাহাড়গুলোতে। ওরে বাবা, কি টার্নিং ছিল! হ্যাঁ, তার মধ্যে আবার বাঁ দিকটা খাওয়া ছিল। হ্যাঁ, কিন্তু আসছে। আসছে মাথা গেছে। তো এখানে দারুণ। তবে আজকে মেঘ করে গেছে, কতটা যে কি গ্যালাক্সি দেখতে পারবো এইটা বলা মুশকিল। কালকে কিন্তু খুব ভালো হয়ে যাচ্ছিল, কালকে দেখাও গেছে। কালকে আমি দেখেছি গ্যালাক্সি। ওইখান থেকে যতটা দেখা যায় দেখা গেছে, কিন্তু আসল যেটা এইখানে হ্যান্ডিতে লোকে আসে গ্যালাক্সি কিন্তু দেখতে। বাইরেটা এতটাই ঠান্ডা ছিল যে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। আর একটা ছবি তুলেছি, সে তখন আর ও বাবা, এটা কি রে? রেগিস্তানে চলে এসেছি আমরা। দেখো ডেজার্টে চলে এসেছি, ডেজার্ট। হ্যাঁ, কত চার রকম কালার, 4 রকম, চার রকম না, তারও বেশি। কত রকম কালারের পাহাড়, দারুণ লাগছে। কত দূর দূর অব্দি দেখা যাচ্ছে পাহাড়গুলো, জায়গাটা খুব সুন্দর। বাপরে, হানলে আর 26 কিলোমিটার বাকি। আবার একটা সাবটান আছে। ও দারুণ দারুণ। এই রোড দেখে তোমার কেমন লাগছে সোলাঙ্কি? কি বলবো, ক্যামেরার মেমরি ফুল হয়েও আবার ফুল হয়ে যাচ্ছে। এত ক্যাপচার করা যাচ্ছে না, সবই মনে হচ্ছে ক্যাপচার করে দিই। হ্যাঁ, মানে দারুণ দারুণ। মানে ভিডিওতে কি আসছে না আসছে জানি না, ভিডিও হয়তো 100% জাস্টিফাইড করছে না, চোখ দিয়ে যতটা দেখা যাচ্ছে মার্ভেলাস। এক একটা পাহাড়ের কালার এক এক রকম, কোনো সময় সবুজ, কোনো সময় হলুদ।
এই পাহাড়টা কালার আবার অন্য ধরনের, আবার সামনেরটা ডিপ সবুজ আর মাঝখানটা হলুদ। চলো আর হানলে মোটামুটি 19 কিলোমিটার বাকি। মানে এখানে প্রকৃতির সৌন্দর্য দেখেই ছিটকে যাচ্ছে। হ্যাঁ গো, এখান থেকে গরম হাওয়া বেরোচ্ছে। বন্ধুরা দেখো কি সুন্দর সামনের ল্যান্ডস্কেপটা। 14,000 ফিট এসি চালা পেট্রোল বেশি করতে পারে। এই রাস্তা বেশি দূর না। ঠিক, বাইরে বেরোলে সোয়েটার ছাড়া বেরোনো যাচ্ছে না এমন। এখন আমার কাঁপুনি ধরে যাচ্ছে, মনে হচ্ছে এইটুকু চেকপোস্টে গিয়ে চেকে করাবো না কি। আর আর মাত্র 15 কিলোমিটার বাকি হানলে, কিন্তু আমাদের হোটেল বুক নেই, তো গিয়ে হোটেল বুক করতে হবে। এখানে তো নেটওয়ার্কও নেই। এখানে নেটওয়ার্কও নেই, যে কল করে বুক করব সেটাও হচ্ছে না। তো চলো এখানে থাকি, দেখা যাক, না হলে গাড়িতে ঘুমাতে হবে আবার। আজকে কি স্টার্ট দেখা যাবে? না তো মেঘ। ওটাই একটু চিন্তা, ওটাই আমরা সবাই চিন্তায় আছি বিশেষ করে আমি। যে আজকে সব স্টার দেখা যাবে নাকি, গ্যালাক্সি দেখা যাবে নাকি। দেখো ওটাকে পুরো হাঁসের মতো লাগছে, দেখো কোথায়? ওই যে আকাশে, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে মেঘ, মেঘ বড় মেঘটার নিচে পুরো হাঁসের মতো। হ্যাঁ। হারলে মোটামুটি আমরা চলেই এসেছি, আর 7 কিলোমিটার বাকি। আর এখান থেকে ভিউ দেখে তো আমরা ছিটকে যাচ্ছি, কি অসাধারণ ভিউ, তাই না? কিন্তু চিন্তা একটাই কথা, হ্যাঁ, যে হালকা হালকা মেঘ করছে, রাত্রিবেলা যদি মেঘটা থাকে তাহলে তাহলে কিন্তু আর গ্যালাক্সি দেখা ফুল যাবে না। গ্যালাক্সিটা প্রথম দেখা। কথা, চাঁদের আলো থাকলে গ্যালাক্সি দেখা যায় না। চাঁদের আলোটা ওই 12টা 12:30 নাগাদ নিচে চলে যাবে পাহাড়ের পেছনে, তো তখন পুরো অন্ধকার হয়ে যাবে, তখন দেখতে হবে। কিন্তু মেঘটা তখন থাকলে কিন্তু মুশকিল। মেঘ থাকলে তো আর দেখা যাবে না। তো দেখা যাক, আজকে তো মেঘ আছে, অন্য কালকে তো মেঘ ছিল না। কালকে কোনো মেঘই ছিল না, তার আগের দিনও মেঘ ছিল না, আজকেই মেঘটা আছে। মানে মেঘটা কেটেও যেতে পারে। হ্যাঁ কেটে যাচ্ছে যদিও, তো পুরোটা কেটে গেলেই ব্যাস, তাহলে আর অসুবিধা নেই। মানলে ছয়। আর 6 মিনিট লাগবে হয়তো যেতে। আর এখানকার রাস্তাটা রোলার কোস্টারের মতো, দেখো এই দেখো, এই উঠছি আবার, এই দেখো পুরো রোলার কোস্টার যেন। সোলাঙ্কি তো বিশাল ভয় পাচ্ছে, একবার নেমে উঠছে, পুরো রাস্তাটাই তাই, পুরো নাগরদোলার মতো। হ্যাঁ রোলার কোস্টারের মতো। তো চলো আমরা এগিয়ে থাকি, আমরা অলমোস্ট পৌঁছে গেছি। আবার ভীষণ মামা। শিও যাচ্ছে, রাইট। ওরে, হ্যাঁ দেখো রোলার কোস্টার রাইড, উফ, সামনেটা দেখো পুরো ও এই রোলার কোস্টারের মতো পুরো। ওটা না ভালো হয়নি, সাইডটা। বন্ধুরা, আমার ডান দিকে একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে, জানি না ওটা হানলে মনেস্ট্রি কিনা। তো চলো আমরা অলমোস্ট পৌঁছে গেছি
আর এখান থেকে মাত্র 1 কিলোমিটার বাকি। তো চলো এগিয়ে যাই। ওটা কি কোনো হোমস্টে? আমি তো সামনে দিকটা দেখছি খালি। এত মেঘ, এখানে তো বললে মেঘ হয় না। বন্ধুরা আমরা হানলে চলে এসেছি। আর এই দেখো বাইকের একটা দোকান, টায়ার ফায়ার সারাচ্ছে। আর এখানে দেখতে হবে কোথায়। আমরা এদিকে যাবো। এদিকে কি করবো? তো বন্ধুরা আমরা তো হানলে চলে এসেছি। আর আমার সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ সেইটার ওপর অবজারভেটরিটা আছে। আর ওইটা হচ্ছে খুললে, তাই তো? খুলডো, জায়গাটার নাম হচ্ছে খুলডো। তো সামনে তো বৃষ্টি হচ্ছে, আজকে তো কোনো স্টার দেখার সম্ভাবনা কম। চলো তাহলে আমরা আগে অবজারভেটরি দেখে আসি। দেখার কিছু নেই, এইটা পুরোটাই অপারেট হয় ইয়ে দিয়ে, মানে চেন্নাই থেকে। আর এই সামনেই দেখো কি সুন্দর বিস্তার মাঠ, আর সামনেই সব হোমস্টেগুলো পড়বে, প্রচুর হোমস্টে আছে সামনে দেখা যাচ্ছে। আর ওই ডান দিকে পাহাড়ের মাথার ওপর হচ্ছে অবজারভেটরিটা। আর কালো মেঘটা খালি দেখো তোমরা, পুরো নেমে এসেছে মেঘ। এখানে কিরম দেখাচ্ছে দেখো ক্যামেরায়। হ্যাঁ বন্ধুরা, হানলেতে ফাইনালি আমরা একটা হোমস্টে পেয়েছি অনেক খোঁজাখুঁজি করার পর। এখানে বেশিরভাগই হোটেল আর হোমস্টেগুলো সব অলরেডি বুকড। তো আমাদের অনেক খুঁজতে হয়েছে, খোঁজাখুঁজির পর একটা ফাইনালি একটা হোমস্টে পেয়েছি। এটা একটু ভেতরের দিকে হোমস্টেটা। আর এইখানে পার্কিংয়ের জায়গা আছে, দুটো গাড়ি পার্কিং করেছি। আর রুমের ভিউ তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। তোমাদের রুম ভিউটা দিয়ে দিই। তো এখানে 1, 2, 3, 4, 4জন আরামসে শুতে পারবে। তো আমরা 2জন আছি অ্যাডাল্ট, আর পুকু। আর এই ছাদটা কি দেখো কি অসাধারণ, কাঠ দিয়ে বানিয়েছে। হ্যালো, হ্যালো, আর এটা টেলিস্কোপ। এইটা জানি না কি অ্যাকচুয়ালি। টেলিস্কোপ ফোন লাগা আর দেখে। ডিনার ফিনার সব কমপ্লিট। এবারে আমাদের হোমস্টের পাশের হোমস্টেটাতে, পাশের বিল্ডিংয়েই জাস্ট একটা শো হবে 9:15 থেকে, রাত্রি 9:15। তো ডিনার কমপ্লিট করে আমরা সেই শোটা দেখতে যাব। সেই শোটাতে আজকে স্যাটার্ন মানে শনি গ্রহের বলয়গুলো দেখাবে, মুনের বিভিন্ন যে সারফেস মাটির সেইগুলো দেখাবে, তারপরে একটা ইউনিক স্টার, এই সবগুলো দেখাবে। তো পার পার্সন 300 করে টিকিট। তো আমরা সবাই মিলে এখন হই হই করে সেখানে এইসব তারা দেখতে যাচ্ছি, তারা প্ল্যানেটস এগুলো সব দেখতে যাচ্ছি।